আপনারা যারা অনলাইনে আম কিনবেন ভাবছেন বা সুপার মার্কেট থেকে আম কিনে খাবেন ভাবছেন, বিশেষ করে যে সমস্ত আম আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, এই সমস্ত দর্শকদের জন্য বিশেষভাবে এই ভিডিওটা আমরা বানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন দুটো কেশর আম আছে, যেগুলো অবভিয়াসলি বাইরের, গুজরাটের। আর এইখানে দুখানা আলফানসো আম আছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। আর এইখানে আরো দুটো আম আছে, আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে যে এগুলো কি আম। এইগুলো হচ্ছে হিমসাগর। তো এই কিনে খাওয়াটা আপনাদের কতটা উচিত হবে বা কি ফল পাবেন, এই জিনিসটা নিয়েই আজকে আলোচনা করব। হয়তো এটা খুব নতুন কিছু নয়, কিন্তু যেহেতু আমরা অনেক দাম দিয়ে কিনি, তাই এই আলোচনাটা আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে কেশর আম যেটা দেখছেন, এটা বাজারে, সুপার মার্কেটে বা অনলাইনে প্রায় 300-র কাছাকাছি, কম বেশি 50 টাকা এদিক ওদিক হতে পারে। আর এই যে দেখছেন রত্নগিরি আলফানসো কিন্তু 400 টাকায় 6খানা প্যাকেট হিসাবে পাওয়া যায়। সেখানে আমাদের হিমসাগর গাছ পাকা হলেও হয়তো আপনাকে কিছুদিন আগে পর্যন্ত 200-250 কেউ বলতো, এখন হয়তো 100 টাকায় পেতে পারেন আপনারা। তো আমার এই হিমসাগর যেটা দেখছেন, এগুলো আগে পাড়া হয়েছে, অবভিয়াসলি মোটা দেখে বুঝতে পারছেন। এবার কেন এদের সাথে আমি কম্পেয়ার করব, তার কারণ হচ্ছে যে এই যে আম, এগুলো প্রত্যেকটাই, যেগুলো মানে একটু দূরে পাঠানো হয় মার্কেটের জন্য, সেগুলো হারভেস্ট করা হয় মোর অর লেস 20% যখন গাছে আম পাকতে শুরু করে। মানে টোটাল আমের কথা বলছি না, একটা আমের টোটাল পেকে যাওয়াটাকে যদি আপনি 100% ধরেন, তাহলে যখন জাস্ট একটু পাকা, একটু সাদা টাইপের হতে শুরু করে, সেই সময় হারভেস্ট শুরু হয়। সেটাকে আমি ধরে নিচ্ছি গড় 20%, সেটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। এর ফলে কি হয়, মিষ্টতা বা আমের যে ফুল ফিচার পেকে যাওয়ার পরে, সেই জিনিসটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু এটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, সুদূর গুজরাট থেকে বা মহারাষ্ট্র থেকে এই কেশর বা আলফানসো আম আসছে, তো তারা যদি কোনো রকম রাসায়নিক ব্যবহার না করেন বা খুব কস্টলি কোনো প্রিজারভেটিভ না ব্যবহার করেন, তো তাদেরকে এটা করতেই হবে। ইকুয়ালি হিমসাগরের ক্ষেত্রেও কথাটা অনেকটাই সত্য। মুর্শিদাবাদ বলুন বা মালদা বলুন, এই সমস্ত জায়গা থেকে খিরসাপাত, সাদুল্লা, এই সমস্ত আমগুলোকে যখন হারভেস্ট করা হয়, তারা কিন্তু লেবার লাগায়, লেবার লাগিয়ে পুরোটাই হারভেস্ট করে। তাতে হয়তো 20% আম পাকা থাকে, বাকিটা কিন্তু কাঁচাই থাকে। এবার ক্যারেটের মধ্যে অনেকে করেন কি, কার্বাইড বা ইথিলিন ইত্যাদি রেখে দেন সাইডে। আস্তে আস্তে গরমে সেগুলো পেকে যায়, যখন মার্কেটে আসে ফুললি হলুদ হয়ে যায়। তো এগুলো আমার কেনা নয়, এগুলো হচ্ছে আমার রিলেটিভদের বাড়ি থেকে আসা, ভালোই পাকা। প্রত্যেকটা আমেই কিন্তু অ্যারোমা চলে এসছে, পেকেছে। তো শুরু করছি। নমস্কার, বসন্ত গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো আজকের আমাদের এই প্রতিবেদন হচ্ছে যে বিখ্যাত যে সমস্ত আমগুলো আছে পশ্চিম ভারতের, সেইগুলো আপনারা বেশি দামে কিনে খাবেন, নাকি আপনারা আমাদের দেশি যে হিমসাগর মার্কেটে বাজারজাত করা হয় সাধারণভাবে, যেটার দাম প্রায় হাফ বা 1/3, সেইটা কিনে খাবেন। কিনে আপনি যে কোনোটাই খেতে পারেন, তবে ওয়ার্থ ইট কিনা, সেইটা নিয়েই আজকের ভিডিওটা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়াল, হিমসাগর আমরা বাঙালিরা বেশিরভাগ খেয়ে অভ্যস্ত, প্রায় প্রত্যেক বাঙালি হিমসাগর আম চিনি, জানি এবং খেয়েছি। তো এইটাকে অ্যাজ এ বেঞ্চমার্ক হিসাবে রেখে বাকিগুলোকে আমরা দেখব কি অবস্থা। আর বেঞ্চমার্ক রাখছি এটা নিয়ে, আশা করি খুব বেশি বিতর্ক হবে না, কারণ অনেক জ্ঞানী গুণী লোকজন আছেন যারা হিমসাগরকে বেঞ্চমার্ক আম হিসাবে গণ্য করেন। তো এই মুহূর্তে আমি হিমসাগর আমটাকে সাইডে রাখছি, কারণ এখনই যদি আমি রিভিউ দিয়ে এর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, আমি শুধু পরে দেখাবো যে কত আসছে। তো এই যে দেখছেন কেশরের একটা ঠোঁট, এটা খুবই প্রমিনেন্ট। এই যে রংটা, এটাকে কেশরের রঙই বলা যায়।
কেশর হলদি একটু মানে হলুদ টাইপের যে কালারটা আছে দেখতেই পাচ্ছেন। আর ইকুয়ালি এই যে হিমসাগর, সরি আলফানসো, ঠিক আছে। তো আলফানসোর এটা কিন্তু রত্নগিরি, আমাদের বাগানেও আছে রত্নগিরি এবং দেবগড় দুটোই আছে। বিশেষ যে বৈশিষ্ট্যটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এর যে ওজন এবং এর কালার অনেকটাই আছে সেম, এটা একটু বেশি হলুদ হয়ে গেছে, হয়তো বেশি পেকে গেছে। উপরের দিকটা একটু লালচে হয়, এটা যেমন আছে উপর দিকটা একটু লালচে, হালকা গেরুয়া টাইপের লালচে ইয়ে, আর নিচের দিকটা একটু সবুজ থাকে, এই যে সবুজ আছে। তো বাড়িরগুলো কীরকম হবে তুলনামূলক যদি ভিডিও করতে পারি তাহলে দেখাবো আপনাদেরকে, বা এমনি সেপারেটলি আমি টেস্ট রিভিউ করবো যে বাংলার মাটিতে, এঁটেল মাটিতে বিশেষ করে আম কীরকম হচ্ছে আলফানসো। তো এর সেন্টও কিন্তু দারুণ। অ্যারোমাটা হচ্ছে আপনারা যারা 80-র দশকের শৈশব কাটিয়েছেন তারা ওই পুরনো যে সবুজ প্যাকেটের ফ্রুটির স্মেলটা পেতেন, অ্যারোমাটা পেতেন, সেই জিনিসটা কিন্তু রয়েছে এই আলফানসো আমে। আর কেশরের একটা নিজস্ব অ্যারোমা রয়েছে, এটাও খুব ডিপ একটা অ্যারোমা, মিষ্টি ডিপ একটা অ্যারোমা। তো চলুন এবার তাহলে আমি কেটের ভেতরটা কীরকম আছে সেইটা নিয়ে দেখি, আর তারপরে অবভিয়াসলি ব্রিক্স মিটারেও দেখব। তো এইটা ফার্স্ট যেটা আমি কাটছি এটা হচ্ছে আমাদের কেশর আম। এই যে সাউন্ডটা পাচ্ছেন একটু কড়কড় করছে, আমাদের ছোট লক্ষণ ভোগেরও এরকম একটা বৈশিষ্ট্য হয়, রস আছে গড়িয়ে পড়ছে। এই যে ভেতরটা দেখুন, এই নিচের দিকে কিন্তু রসটা গড়িয়ে পড়ছে। এটারও তাই, পুরো ইভেনলি কালার এসছে, খুবই আঁশটা খুবই হালকা পাতলা। যতদূর আমি জানি এগুলো কিন্তু মুখে লাগে না, এই সামান্য আঁশ কিন্তু প্রায় সব আমেই থাকে। দারুণ কিন্তু এর যে অ্যারোমাটা, খুব তীব্র তা কিন্তু নয়, কিন্তু হালকা। তো এইটা হচ্ছে কেশরের বৈশিষ্ট্য। এর যে খোসাটা অবশ্যই খুব পাতলা, আর আটিটা যদি এইভাবে দেখেন বুঝতেই পারছেন কতটা পাতলা। আর একটু কাটি আমি, মুখে জিভে দিয়ে টেস্ট করব, এই যে রস কিন্তু পুরো গড়িয়ে পড়ছে। আর ব্রিক্স মিটারে অবশ্যই মেপে দেখব। দেখি খেয়ে কিরকম লাগছে। অসাধারণ। কেশর যে নামটা হয়েছে কেশরের গন্ধ এবং কেশরের কালার দুটোর জন্যই। তো আফটার বাইট যেটা মুখে দেওয়ার পর যখন গলা দিয়ে নাপছে তখন ভেতর থেকে যেন নাকের উপর দিয়ে উঠে আসছে সেই আফটার বাইট টেস্টের সেই এর অ্যারোমাটা, যেটা অনেকটা কেশরের মতো। এই অ্যারোমাটার একটা মিল রয়েছে, যেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের যেটা সিন্দুরে আম বলে সেই আমের সঙ্গে, কিন্তু এর স্বাদ অনেক এনরিচড, আর আঁশ নেই, একদম স্মুথ। তো দুর্দান্ত একটা আম। আর এবার আমি ব্রিক্স মিটারে মাপবো এটাকে, দেখা যাক।
ঠিক আছে। তো এটা মাঝখান আমের অ্যাভারেজ মিষ্টতা কতটা হতে পারে এটাই দেখা হবে। রস দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ছে। ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন অব্দি 15 উঠেছে, দেখা যাক। ব্রিক্স মিটার বা ব্রিক্সের মানই কিন্তু শেষ কথা নয় একটা আমের কোয়ালিটি জাজ করার জন্য, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তবে আমটা আদৌ পাতে দেওয়া যায় কিনা সেই আইডিয়াটা আপনার ব্রিক্স মিটার থেকে বুঝতে পারবেন। যারা খাননি তাদের কথা বলছি, যারা খেয়েছেন তারা তো জানেন যে কেশর আম কীরকম বা আলফানসো আম কীরকম। তো বেশ কয়েক সেকেন্ড হয়ে গেছে, দেখি এবার। পনেরো 15 শুনে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা খুব একটা মিষ্টি নয়, বা দেখুন সব কিছুকে আপনারা 20-র উপরে ভাববেন না, সেটা কিন্তু মানে খুব রেয়ার এবং অ্যাবনর্ম্যাল, অ্যাবনর্ম্যাল বলবো না, পুরনো কিছু আম যেগুলো কিন্তু অন্যান্য ফিচারে পিছিয়ে আছে। জিভে যখন দেবেন তখন ওই 19-20 আর 16-17 এরকম বিরাট যে পার্থক্য পাবেন তা কিন্তু নয়, কারণ এর মধ্যে যে অ্যাসিড কন্টেন্ট আছে বা অন্যান্য জিনিসপত্র আছে, রস কতটা আছে, এগুলোও ম্যাটার করে। তো দর্শক বন্ধুরা, নেক্সট হচ্ছে আমরা এই আলফানসো, যেটা বেসিক্যালি হচ্ছে রত্নগিরি আলফানসো, সবচেয়ে বিখ্যাত, যেটা বেশি ডিমান্ড, এর এবার রিভিউ করব, টেস্ট রিভিউ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, অ্যারোমাটা দারুণ, দুর্ধর্ষ অ্যারোমা। অ্যারোমা এরও ভালো, আর হিমসাগরের অ্যারোমা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা কাটছি, এর কিন্তু আঁটিতে একটু লাগছে। রস দেখতেই পাচ্ছেন কতটা আছে, গড়িয়ে পড়ছে। আর এর আঁটিটা লম্বা নয়, দেখতে পাচ্ছেন একটু মোটা, একটু পেটের দিকটা মোটা, খুব বড় বলবো তা কিন্তু নয়, মানে এটা ডিসঅ্যাডভান্টেজের কোনো কারণই হতে পারে না। আর এই যে দেখছেন হালকা হালকা আঁশ, খুব ছোট ছোট আঁশ, ঠিক আছে। রস দুর্দান্ত, আর টেক্সচারটা দেখুন, এগুলো কিন্তু হচ্ছে মানে ইম্পোর্ট কোয়ালিটির আম সম্ভবত। অ্যারোমাটা দেখি, ডিপ অ্যারোমা, দারুণ। অ্যারোমাটা নিয়ে কোনো কথা হবে না। এইবারে কেটে খেয়ে দেখবো, আর ব্রিক্স মিটারে কি দেখাচ্ছে সেটাও দেখবো। আঁশ ওখানে দেখলাম ছোট, কিন্তু এমনিতে খুব একটা দেখা যাচ্ছে না, মাঝামাঝি কাটলাম। এটার করব কি, আমি নিচের দিকটা খেয়ে দেখি। মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে, কোনো আঁশ কিন্তু মুখে লাগছে না, একেবারে স্মুথ। যে অ্যারোমাটার কথা বলছিলাম, আফটার বাইট টেস্টে, মানে যখন মুখে থাকছে আমের এই মাংস বা মাড়িটা, সেই ফ্লেভারটাই যেন আমি মুখের ভেতরে পাচ্ছি, নাকে মুখের ভেতরে পুরো একদম মুভ করছে, এনসার্কেল করছে এটা। নিচের দিকটা মিষ্টি ওরকমই হবে, 15-র কাছাকাছি বলে মনে হচ্ছে।
তাই আমি উপর দিকটাও টেস্ট করি। বিখ্যাত আম। ইয়েস, উপর দিকটা একটু বেশি মিষ্টি। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেহেতু এটা 20% পেকেছিল, সেই অবস্থায় হারভেস্ট করা হয়েছে, মানে আমি একটা অ্যাভারেজ পার্সেন্টেজ দিলাম। তার ফলে কি হয়, ইথিলিন আপনার শুরু হয় গোড়া থেকে। ইথিলিনের যে কি বলবো ইনফ্লুয়েন্সটা, তার জন্য এই দিকটা বেশি মিষ্টি আছে। আপনি যত নিচের দিকে নামবেন, বেশিরভাগ আমের ক্ষেত্রে যেটা হয়, যত আপনি নিচের দিকে নামবেন ওর মিষ্টতাটা একটু একটু করে কমতে শুরু করে। তো তাহলে এবার আমরা এটাকে মাপবো যে আমাদের এই ব্রিক্স মিটারে কত দিচ্ছে। ব্রিক্স মিটারটাকে আমি আবার পরিষ্কার করে নিয়েছি। তো কয়েক ফোঁটা রসটা দেবো এখানে। রস ভালোই আছে। এ 14 উঠেছে মাঝখান থেকে। মাঝখান থেকে বলবো না, মানে গোড়ার দিক থেকে মাঝখান থেকেই 14 উঠেছে। আমি এটাকে আরো একবার টেস্ট করছি, কারণ এত বিখ্যাত আম আমি যদি 14 বলি, পশ্চিমবঙ্গের বাইরের দর্শকরা আমাকে খুব একটা ভালো চোখে দেখবেন না। অবভিয়াসলি এটা যদি গাছ পাকা হয় নিঃসন্দেহে আরো ভালো ব্রিক্স মান দেখাবে। আমি করব কি, এটার গোড়ার দিকের মিষ্টতা নিচ্ছি। আবারও বলছি, ব্রিক্স মান কিন্তু শেষ কথা নয়। ওই 14ই দেখাচ্ছে। তো যন্ত্র যা বলছে তাই, যন্ত্রকে আমি খুব বেশি ম্যানিপুলেট করতে পারবো না। আমি দুবার ট্রাই করলাম, মাঝখান থেকে রস নিলাম এবং গোড়ার দিক থেকে মানে মোটার কাছের রস নিলাম, 14 দেখাচ্ছে। কিন্তু যদি আমার ফিজিক্যালি জিভের কথা বলি, কেশর এবং হিমসাগরের মিষ্টতা একই রকম লাগলো, এদের ফ্লেভার, এদের মানে কি বলবো টেক্সচার প্রায় একই রকম লাগলো। ফ্লেভারটা আলাদা, দুঃখিত, ফ্লেভার এবং অ্যারোমা আলাদা, কিন্তু লাগলো একই রকম। মিষ্টি লাগছে যথেষ্টই। আমার মেশিনও কিন্তু ক্যালিব্রেট করা আছে জল দিয়ে, তা সত্ত্বেও এই 14-15 এরকম দেখাচ্ছে। কি বলবো আর। তো তো বন্ধুরা, এবার আমরা এলাম বেঞ্চমার্কে। হিমসাগরের রিভিউ দেওয়া নতুন কিছু নয়, কিন্তু আমি এদেরকে বেঞ্চমার্কে এমনভাবে আপনাদেরকে মানে দেখাতে চাইছি, বিশেষ করে যারা বাইরের দর্শক মহারাষ্ট্র বা গুজরাটে থাকেন তাদের জন্য। তার কারণ ওনাদের এই আম গাছ পাকা নয়, আমি ধরে নিচ্ছি, মানে 100% গাছ পাকা নয়। আমাদের এই হিমসাগর এটাও কিন্তু 100% গাছ পাকা নয়। তো তাই একটা বেঞ্চমার্ক হিসাবে বা আমাদের হিমসাগরের সঙ্গে তুলনা করার জন্য এই পার্টিকুলার কন্ডিশনটা স্যাটিসফাই করাটা আমার মনে হয় ফেয়ার এনাফ। তো চলুন তাহলে এটা কাটি। হিমসাগরের স্মেল পুরোপুরি আলাদা, এদের সাথে কম্পেয়ার করা যায় না। মানে এটা মোর একটা বায়োলজিক্যাল একটা, মানে গাছপালার যে একটা সুন্দর সেন্ট, সেই জিনিসটা খুবই ইউনিক হিমসাগরের ক্ষেত্রে। আপনারা যারা হিমসাগর খেয়েছেন সেটা জানেন যে এর গন্ধ অ্যারোমা এটা খুব ইউনিক। তো কমার্শিয়ালি এখানে যে কটা আম দেখছেন সবই কমার্শিয়ালি ভালো আম, তার জন্যই এদের তুলনা চলছে বা তুলনা করা চলে। তো আসুন আমরা কাটি এটাকে। এরও যথেষ্ট ইয়ে রয়েছে। এই দেখুন ভেতরটা কিন্তু সেভাবে এখনো ইয়ে হয়নি,
মানে কোনো প্রিজারভেটিভ বা কোনো গল্পই নেই। কালারটা একটু ফ্যাকাসে। এই যে মাঝখানের যে কালারটা দেখছেন, একটু ভালো করে পাকলে এই কালারটাই হয় হিমসাগরের। রস এরও যথেষ্ট, আর এরও কিন্তু আঁশ নেই। অ্যারোমা আমি সেভাবে পাচ্ছি না, মানে কিন্তু খুব যে ভালোভাবে পেকেছে তা কিন্তু নয়। এটা কাটলে হয়তো হতে পারতো। এর কিন্তু বৈশিষ্ট্যই হচ্ছে হিমসাগর পেকে গেলে বেশিরভাগ সবুজ থাকে। যদি এটা ডিস্ট্রিক্টের হিমসাগর হয়, মানে যদি সাদুল্লাহ হয় বা খিরসাপাত হয়, তাহলে হালকা একটা কালার আসতে পারে উপরের দিকে। আর যদি নদিয়া থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা অবধি যে হিমসাগরটা থাকে, সেটা কিন্তু সাইজে অতটা বড় না হলেও অনেকটাই বড় হয়, আর বেশ গাঢ় সবুজই থাকে। মানে গাঢ় সবুজ থেকে একটু ফ্যাকাশে টাইপের হয়, পেকে গেলে বোঝা যায় গাছপালার ক্ষেত্রে। আর কৃত্রিমভাবে পাকালে যা খুশি হতে পারে, হলুদ হতে পারে, যা খুশি হতে পারে, সে বিষয়ে আর নতুন করে বলছি না। তো এই ছিল এর টেক্সচার। আটিটা আপনারা জাজ করুন, মিডিয়াম। হিমসাগরের আটি খুব মোটা হয় বা খুব ছোট হয় তা কিন্তু নয়। ঠিক আছে, মাঝখান থেকে কাটলাম। মানে কেশর বা আলফানসো যতটা পেকে গেছিল, এই আমার হিমসাগর যেটা আমি স্যাম্পল নিচ্ছি, এ কিন্তু অতটা পাকেনি। তবুও একটা ফেয়ার জাস্টিফিকেশন করার জন্য, যেহেতু এগুলো খুব বেশি পাকেনি যখন গাছ থেকে নামানো হয়েছিল, তাই আমি একটু মানে কম ম্যাচিওর আম নিয়েছি। এইগুলো খাওয়ার পর এবার কেমন লাগে দেখি আমার জিভে। একদম ডগা থেকে শুরু করছি। এই ব্রিক্স মিটারে আরামসে, কি বলবো আর, এইটা আমার মাঝ বরাবর আছে। এই মাঝখানের রসটা স্যাম্পল হিসাবে নেব ব্রিক্স মিটারে। গুজরাট বা মহারাষ্ট্রের দর্শকদের বলবো, ধৈর্য ধরুন। এই আমগুলোকে খারাপভাবে রিপ্রেজেন্ট করার আমার কোনো ইন্টেনশন নেই। যার যেখানে বাড়ি সে সেখানে ভালো পারফর্ম করবে, এটাই অবভিয়াস। অফিসিয়ালি কিন্তু হিমসাগরের ব্রিক্স মান হচ্ছে 17-18 এরকম। মানে সেম কন্ডিশনে হারভেস্ট করা আমের কীরকম মিষ্টতা আছে, সেইটা এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। প্রায় 19 আসছে। তো এটা নিয়ে খুব বেশি মানে কি বলবো, বিতর্কের কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটা আমই তার নিজের নিজের জায়গায় পেকেছে। এই আমগুলো ট্রাভেল করে এসছে মোরলেস মিনিমাম 10 দিন তো বটেই। এই কেশর হয়তো গুজরাট, গির বা এই সমস্ত জায়গা থেকে, বা জুনাগড় এই সমস্ত জায়গা থেকে এসেছে। আর রত্নগিরি আলফানসো মহারাষ্ট্রর পশ্চিম জায়গা থেকে এসছে। আর এই যে হিমসাগর, এটা একদম খাস মালদার, যেটা হচ্ছে সাদুল্লাহ। তো সবই মানে প্রিম্যাচিওর অবস্থায় হারভেস্ট করা হয়েছে। এবার এইগুলো যেভাবে এসছে, তাতে হয়তো আম খারাপ হয়ে যেতে পারতো। ওনারা হয়তো একটু কাঁচা অবস্থায় এই জন্যই পেরেছেন, যেটা খুবই লজিক্যাল। কিন্তু আলটিমেটলি অ্যারোমা, রস সব কিছু থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে হিমসাগরটা কিন্তু একটু বেশি মিষ্টি, এবং অবভিয়াসলি জীবের জন্য, বিশেষ করে আমরা বাঙালি যারা মিষ্টি খেতে ভালোবাসি, তাদের জন্য কিন্তু হিমসাগর অবভিয়াসলি ভালো। তো এই সমস্ত বিষয় আপনাদেরকে পরিষ্কার করে ভিডিওতে দেখানোর পর কনক্লুশন ভালো মন্দ এইভাবে টানা যায় না। আমি যেটা বলবো বা বলতে চাইছি সেটা এইরকম, যে যাদের সামর্থ্য আছে ভিন্ন ভিন্ন আম টেস্ট করার,
শখ আছে, বাগানে হয়তো লাগাননি এখনো বা ফল হয়নি এখনো, বা জাস্ট আউট অফ কিউরিওসিটি বা এনজয় করার জন্য আম কিনে খেতে চান, নিঃসন্দেহে আপনারা যদি পান সুপার মার্কেটে, হ্যাঁ, যারা শহরাঞ্চলে আছেন তারা তো পেয়েই যাবেন। এই হচ্ছে গুজরাটের কেশর, এটা আপনারা কিনে খেতে পারেন। দাম কিন্তু বেশি, হিমসাগরের থেকে প্রায় 3 গুণ বেশি। আর একটা হচ্ছে আলফানসো। আলফানসো দুটো ভ্যারাইটি আছে, দেবগড় এবং রত্নগিরি, আরও অনেক আছে হয়তো আমি জানি না। তো এটাও আপনারা কিনে খেতে পারেন। এর দাম হচ্ছে ওই যে বললাম হিমসাগরের প্রায় 4 গুণ বেশি। আর যারা গড়পড়তা সাধারণ বাঙালি, তারা যদি শুধু আম ভালোবেসে খেতে চান, যে এত ভ্যারাইটি আমার দরকার নাই, আমি ভ্যালু ফর মানি হিসাবে আম খেতে চাই বা কিনতে চাই, বা যতদিন আম বাজারে পাওয়া যাচ্ছে হিমসাগর ততদিন খাবো, আরামসে খান হিমসাগর। এই দামি বা অনেক দাম দিয়ে কেশর বা আলফানসো বাইরের সুপার মার্কেট থেকে কিনে খাওয়াচ্ছে, হিমসাগর আম কিনে খাওয়া ফার বেটার, অনেক ইকোনমিক্যাল এবং অনেক মিষ্টি। এই আমগুলোই, এই কেশর এবং আলফানসো আপনি যদি গুজরাট বা মহারাষ্ট্রে গিয়ে খান, হ্যাঁ, আর সেখানে যদি এরকম হিমসাগর কেউ ওখানে পাঠায়, হয়তো রেজাল্ট অন্যরকম আসতে পারে। তো যেটা লোকালি ভালো আপনারা সেই জিনিসটা খান। যদি সামর্থ্য না থাকে, আননেসেসারি টাকা দিয়ে আলফানসো বা কেশরের পিছনে দৌড়াবেন না। আমাদের বাংলায় আরও অনেক আম আছে হিমসাগর ছাড়া, ন্যাংড়াও যথেষ্ট ভালো, চৌসাও যথেষ্ট ভালো, অন্যান্য যেগুলো নবাবী আম আছে সেগুলোর কথা তো আর বললাম না, ওগুলো পরের ভিডিওতে বলবো। তো সেইভাবে আপনারা আম এনজয় করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন। যদি আপনি প্রথম আমার চ্যানেলে থাকেন, আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর এই আলোচনাটা, তুলনামূলক আলোচনাটা যদি আপনার ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।